আমি যখন প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হই তখন আওয়ামী লীগ ক্ষমতায় 1997 সালের 31শে ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল। তখন 96-র মাঝামাঝি আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগের বলা চলে তখন যৌবন। আমি চাঁদপুর জেলার 87টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিবেচিত হই। তারপরে বাংলাদেশের মধ্যেও আমি সর্বোচ্চ রেটিংয়ে আমি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হই এবং সরকার কর্তৃক গোল্ড মেডেল পাই এবং সরকারি খরচে বিদেশ ভ্রমণ করি। আমি মনে করি না কোনো শত্রু আমি মরার 50 বছর পরেও বলতে পারবে যে আমি কোথাও থেকে 100 টাকা এই ধরনের দুর্নীতির মাধ্যমে আমি অর্জন করেছি। এই বাংলাদেশে এই সময়ে জনপ্রতিনিধি হয়ে গাড়ি বাড়ি এই অর্থের পাহাড় গড়ার আমার কোনো ইচ্ছা নেই। আমি যদি আমার দলের কথা বলি, আমার দলে যারা চাঁদাবাজ ধান্দাবাজ দরবার বাণিজ্য তদবির বাণিজ্যতে অভ্যস্ত এদেরকে নেতৃত্বে আসতে দিব না। ওনারা আমাকে ওনাদের আপন ভাবেন এবং দল মত নির্বিশেষে আপনি গত কিছুদিন ধরে আমি যে প্রোগ্রামগুলি করছি নারীদের উপস্থিতি ব্যাপক, নারীদের আন্তরিকতা, তারা আমার নাম শুনলে তারা সেখানে যেভাবে উপস্থিত হন সব কিছু বিবেচনা করলে আমি মনে করি যে তারা ভাবেন যে আমার মতো একজন জনপ্রতিনিধি হওয়া মানে তাদের পরিবারের একজনকে ওনারা নির্বাচিত করা। অনেকেই রাজনীতিতে বলা চলে কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর এরকম। আমার মতো এরকম 45-46 বছর কন্টিনিউ পলিটিক্স করে এই দলের এরকম ক্যান্ডিডেট আমার মনে হয় আর বিকল্প কেউ নাই। ইনশাল্লাহ আমি এই নির্বাচন এলাকা যেহেতু জন্মগ্রহণ করেছি, আমি এটুকু বলবো কাউকে অসৎভাবে 10 টাকা ইনকাম করার সুযোগ দিতে আমি জানা মতে করতে দিব না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন বাণিজ্য সংলাপে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চাঁদপুর জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং মতলব আসনের চাঁদপুর 2 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব শুকুর পাটোয়ারি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আপনার যারা দর্শক শ্রোতা আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। শুকুর, আমি একটু শুরুতেই জানতে চাই যে আসলে আপনি অনেক দিন ধরেই রাজনৈতিক মাঠে আছেন। এক সময় উপজেলার চেয়ারম্যান ছিলেন, তার আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, এখন জাতীয় সংসদে আসলে আপনি প্রতিনিধিত্ব করতে চান। এর কারণটা কি? আপনি ধরেন ওইখানে তো জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন আবার কেন সংসদ সদস্য হিসেবে আপনি নির্বাচন করতে চান? থ্যাংক ইউ। এখানে আমি যদি বলি, শৈশব থেকেই আমার পার্লামেন্ট ইলেকশন করার স্বপ্ন ছিল। তো সেই স্বপ্নকে সামনে রেখেই আমি একটা স্টেপ করে আমি এগোতে চেয়েছি। আমি আলহামদুলিল্লাহ, আপনারা শুনে থাকবেন বা আপনারা এলাকায় গেলে জানতে পারবেন যে আমি 2 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি যখন প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হই তখন আওয়ামী লীগ ক্ষমতায় 1997 সালের 31শে ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল। তখন 96-র মাঝামাঝি আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগের বলা চলে তখন যৌবন। সেই সময় আমি মতলব দক্ষিণ উপজেলা যুব দলের সভাপতি ছিলাম। আমার বৃহত্তর মতলবের তখন 22টি ইউনিয়ন একত্রেই ছিল। সেই নির্বাচনে একমাত্র বিএনপি দলীয় চেয়ারম্যান হিসেবে আমি বিজয়ী হই। আর 21 জন চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের এবং মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছিলেন তখন মন্ত্রী। সেই সময় জনগণের ভালোবাসার ভোটে আমি বিজয়ী হয়েছিলাম। তারপর যখন দ্বিতীয়বার আবার যখন চেয়ারম্যান নির্বাচন হয় সেটা 2003 সালে, সেখানেও আমি বলা চলে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে আমার 9টি যে ভোট কেন্দ্র বা 9টি ওয়ার্ডের মধ্যে প্রায় 8টি ওয়ার্ডেই আমি বিজয়ী হয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। তো সেই সময়ে আওয়ামী লীগের আমলেও আমি আমার কার্যক্রমের কারণে আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে ওনাদের নিজস্ব যে সিস্টেম, সেই সিস্টেমে আমি চাঁদপুর জেলার 87টি ইউনিয়নের মধ্যে
শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিবেচিত হই। তারপরে বাংলাদেশের মধ্যেও আমি সর্বোচ্চ রেটিংয়ে আমি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হই এবং সরকার কর্তৃক গোল্ড মেডেল পাই এবং সরকারি খরচে বিদেশ ভ্রমণ করি। তারপরে আবার 2008 সালে যখন এই সরকার ক্ষমতায় আসে, এই সময় না বিগত সরকার যেটা হলো আওয়ামী লীগ সরকার যখন আবার ক্ষমতায় আসে, সেই সময় 29শে ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার অল্প কয়েকদিন পরে 22শে জানুয়ারি যে নির্বাচনটি 2009 সালের হয়েছিল, আমি তখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। সেখানে আমার দলের, আমার উপজেলার, আমার পৌরসভার মেয়র, তিনিও অসম্ভব জনপ্রিয় একজন মানুষ, তিনিও নির্বাচনে দাঁড়ান। একই দলের আমরা দুইজন। আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে দাঁড়াই। তারপরে আওয়ামী লীগের একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উনিও একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, আমার পাশাপাশি একটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনিও অনেক জনপ্রিয় মানুষ। সেই সময়ে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মাত্র 22 দিন পরে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনেও আমি অনেক বিপুল ভোটে সেখানে বিজয়ী হয়েছিলাম। তো প্রত্যেকটা ধাপে ধাপে যখনই আমি জনপ্রতিনিধি ছিলাম, আমার এলাকার মানুষ আমাকে আমার জানার, বুঝার এবং আমার জনসম্পৃক্ততা এগুলি ওনারা অবহিত ছিলেন। আলহামদুলিল্লাহ, আমার এলাকার মানুষ সকলের প্রত্যাশা আমি অন্ততপক্ষে অতীতের ধারাবাহিকতায় আমি আগামীতে পার্লামেন্টে আমি নির্বাচন করি এবং পার্লামেন্ট সদস্য হয়ে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন আমার মাধ্যমে হোক, এটা আমার এলাকার জনগণ প্রত্যাশা করে। এটা আসলে রাজনীতিতে একটা খুব সুন্দর জিনিস থাকে যে আসলে যাদের রাজনীতি তাদের অন্য কোনো পেশা থাকে না। এই রাজনীতিটি হলো তার পেশা এবং এটার মাধ্যমে তারা একটা টাকার পাহাড় তৈরি করে। এটা আমরা বিগত সময় দেখেছি। আপনি দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিলেন। আপনার ক্ষেত্রে কি একই ঘটনা ঘটেছে? সেটা আমার এলাকায় আপনারা যখন যাবেন এটা জানতে পারবেন। তবে আমি এটুকু বলবো যে কতটুকু কি করতে পেরেছি জানি না, তবে একজন জনপ্রতিনিধি হিসাবে সৎ জীবনযাপন করার জন্য যা কিছু প্রয়োজন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার এলাকার উন্নয়নের কথা চিন্তা করে আমি যেভাবে কাজ করার দরকার, আমি আমার পরিবারের, আমার পকেটে টাকা খরচ করেই আমি আমার এলাকার উন্নয়ন করতে চেষ্টা করেছি। উপজেলা চেয়ারম্যান ছিলাম, কোনো ঘুষ পার্সেন্টেজ কি এই জিনিসটা আমি মনে করি আমার উপজেলার মানুষ এবং আমার ইউনিয়নের মানুষ, যেহেতু আমি জনপ্রতিনিধি ছিলাম, আমি মনে করি না কোনো শত্রু আমি মরার 50 বছর পরেও বলতে পারবে যে আমি কোথাও থেকে 100 টাকা এই ধরনের দুর্নীতির মাধ্যমে আমি অর্জন করেছি। সুতরাং আমার সম্পূর্ণ কিছুটাই হলো, আমার প্রত্যাশাই হলো এরকম যে আমার এই জনপ্রতিনিধি হিসাবে আমি যা কিছু করব, আমি পরকালে যেন আল্লাহর পক্ষ থেকে আমি যেন এর প্রতিদান পাই, আমি অন্ততপক্ষে আমার পরকালটার যেন শান্তির হয়, আমার সেটাই মূল প্রত্যাশা। এই বাংলাদেশে এই সময়ে জনপ্রতিনিধি হয়ে গাড়ি বাড়ি এই অর্থের পাহাড় গড়ার আমার কোনো ইচ্ছা নেই। আপনি আসলে সংসদ সদস্য যদি দল আপনাকে মনোনয়ন দেন, তাহলে আপনার সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে কি করতে চান আপনার এলাকার জন্য? হ্যাঁ, আল্লাহ তাআলা যদি সেই তৌফিক আমাকে দেন, আমি যুগান্তকারী পরিবর্তন আনতে চেষ্টা করব। প্রথমত আমি যদি আমার দলের কথা বলি, আমার দলে যারা চাঁদাবাজ, ধান্দাবাজ, দরবার বাণিজ্য, তদবির বাণিজ্যতে অভ্যস্ত, এদেরকে নেতৃত্বে আসতে দিব না। এরা কখনো আমাদের জনগণের কাছে যিনি গ্রহণযোগ্য, সৎ, ভালো, মেধাবী এবং যাদেরকে আনলে দলের উত্তরোত্তর সমৃদ্ধি হবে, তাদেরকে দিয়েই দল পরিচালনার চেষ্টা করব ইনশাল্লাহ। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন বলতে যা কিছু বোঝায়, যোগাযোগ অবকাঠামো, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার সম্প্রসারণ বলতে যা কিছু বোঝায়, শিক্ষার বিশেষ করে মেধাবীদের লালন করার জন্য যেই ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই মতলবে, বৃহত্তর মতলবে অনেক কথা, অনেক গল্প শুনি, অনেক মন্ত্রী ছিলেন, ওনারা, আমি কাউকেই ব্যক্তিগত আক্রমণ করে কোনো কথা বলতে চাই না, হয়তো ওনারা ওনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন এলাকার উন্নয়নের জন্য, কিন্তু আমি মনে করি সবার ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে এবং সবার যে ভালো কাজগুলি ছিল সেগুলিকে সমন্বয় করে আমি
যুগোপযোগী মানে উন্নয়নের আমি চেষ্টা করব। সেখানে মতলবের আপনি ধরেন মতলব উত্তরের বেড়িবাঁধ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটার সুরক্ষার জন্য যা যা করার প্রয়োজন সেটা করতে চেষ্টা করব। আমাদের মতলবে গজারিয়া কালীপুর একটা সেতু প্রস্তাবিত, যেটা একনেকে পাস হয়েছে, সেটা যেন দ্রুত বাস্তবায়ন হয়। সেখানে রাস্তাঘাটগুলি যেন প্রভূত উন্নতি সাধিত হয়, সেগুলি অবশ্যই চেষ্টা করব। এবং সর্বোপরি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর পরিবেশে জনগণ যেন তাদের দলমত নির্বিশেষে বৈষম্যহীন অবস্থায় তারা যেন অবস্থান করতে পারে, সেটা নিশ্চিত করার চেষ্টা করব। তরুণদের জন্য আসলে আপনার মেসেজকে, তরুণদের জন্য আপনি কি করতে চান বাংলাদেশে? হ্যাঁ, তরুণদেরকে অ্যাকচুয়ালি, হ্যাঁ, তরুণরা অনেকে ইদানিংকালে, আপনি তরুণ কিশোর যারা আছে তারা ইদানিংকালে মোবাইলের আসক্তির কারণে স্বাভাবিকভাবে এই সময়, গুরুত্বপূর্ণ সময় তারা নষ্ট করে ফেলছে, ব্যয় করছে। সেটার দিকে থেকে তাদের খেলাধুলার উন্নতির জন্য নানানভাবে আমরা পরিকল্পনা করব। সেখানে মাঠের খুব অভাব, এখন দেখা গেছে একটা ইউনিয়ন পর্যায়ে একটা মাঠ নাই, সেখানে অন্তত প্রতিটি ইউনিয়নে যেন একটি মাঠের ব্যবস্থা করা যায়। আমার নির্বাচনী এলাকায় আমি ইনশাল্লাহ অবশ্যই, যদি আমাকে আমার দল মনোনীত করে, ইনশাল্লাহ জনগণের ভোটে বিজয়ী হতে পারে, আমি সেই চেষ্টাটা ইনশাল্লাহ করব। তো আপনারা আসলে এই আপনাদের আসনে মনে হয় চাঁদপুরের সবচেয়ে বেশি প্রার্থী, তো সবাই তো দলের মনোনয়ন চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কেন নিজেকে অন্যদের তুলনায় উপযোগী মনে করছেন যে আপনি মনোনয়ন? ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার আসলে মনোনয়নের ক্ষেত্রে আমি নিজেকে কেন বেশি আশাবাদী মনে করি, কারণ হলো আমি একজন তৃণমূলের কর্মী। আমি ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু করেছি। আমি ছাত্রদল করেছি, আমি যুবদল করেছি, আমি রাজপথে রক্ত দিয়েছি, আমি জেল খেটেছি, আমি অনেক মামলার আসামি হয়েছি। সুখে দুঃখে আমাদের নেতাকর্মীদের পাশে আমি ছিলাম। বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, মামলা মোকদ্দমা খেয়েছেন, আমি আমার সাধ্য অনুযায়ী আমার নেতাকর্মীদের পাশে থেকেছি, সহযোগিতা করতে চেষ্টা করেছি। অনেক মামলা আমি নিজেও আসামি হয়েছি। তারপরে জেলখানায় যারা গিয়েছেন, আমি সেখানে আমাদের নেতাকর্মীরা যারা ছিল তাদেরকে জেলখানায় আর্থিক সহযোগিতা করতে চেষ্টা করেছি। আবার এখানে অনেক গরিব মানুষ ছিলেন আমাদের জেলে যারা ছিল, তাদের বাড়িতে আমাদের যারা একটু অবস্থা খারাপ ছিল, তা আয়ের একমাত্র উৎস তার পরিবারের, তিনি ওই পরিবারগুলিতে আমি চেষ্টা করেছি যে ধরেন 20 কেজি চাল, 5 কেজি পেঁয়াজ, 5 লিটার তেল, 2 কেজি মশারির ডাল, 2 কেজি চিনি, 2 কেজি লবণ, এইরকম আরও কিছু খাদ্য সামগ্রী দিয়ে একটা র্যাপিং করে সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দী ওই নেতার নাম লিখে, সেখানে আমার ব্যক্তিগত নাম আমি লিখি নাই, ওইভাবে তাদের বাড়ি বাড়ি পৌঁছাতে চেষ্টা করেছি। আবার যাদের একটু আর্থিক অবস্থা ভালো তাদেরকেও উৎসাহ দেওয়ার জন্য, তার পরিবারের কাছে তারা যেন বেশি আতঙ্কিত না হয় সেজন্য তাদের কাছে ফ্রুটস বিভিন্ন 13-14 প্রকারের দিয়ে এভাবে র্যাপিং করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি। আমি একজন রাজপথের কর্মী ছিলাম, আছি। তারপরে আমি ধরেন সেই সময় অনেকেই যখন দলের পরিচয় লুকিয়ে নিজেরা চলতে চেষ্টা করেছেন, সেই সময়ও আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে, বিশেষ করে আমাদের জেলা সদরে যে প্রোগ্রামগুলি হয়েছে, সেখান থেকে আমাদের এই এলাকা থেকে শত শত লোক নিয়ে জেলা প্রোগ্রামগুলিতে সফল করতে চেষ্টা করেছি। তারপরে আমাদের বিভাগীয় যে প্রোগ্রামগুলি হয়েছে সেখানেও অনেকে দেখা গেছে যে নিজেও যাইতে সাহস করেন নাই, সেখানে শত শত লোক নিয়ে, হাজার হাজার লোক নিয়ে সেখানে বিভাগীয় প্রোগ্রামগুলি সফল করেছি। ঢাকার যে প্রোগ্রামগুলি ছিল প্রত্যেকটা প্রোগ্রামে বহু সংখ্যক নেতাকর্মীকে নিয়ে সফল করতে চেষ্টা করেছি। সুতরাং আমি বিশ্বাস করি আমার এলাকার জনগণ আমার সততা, আন্তরিকতা, দলের প্রতি আমার কমিটমেন্ট সব কিছু বিবেচনা করে অন্যান্য প্রার্থীদের চাইতে আমি মনে করি ওনারা আমাকে আলাদা মনে করেন, ওনারা আমাকে ওনাদের আপন ভাবেন। এবং দল মত নির্বিশেষে আপনি গত কিছুদিন ধরে আমি যে প্রোগ্রামগুলি করছি, নারীদের উপস্থিতি ব্যাপক, নারীদের আন্তরিকতা, তারা আমার নাম শুনলে তারা সেখানে যেভাবে উপস্থিত হন, সব কিছু বিবেচনা করলে আমি মনে করি যে তারা ভাবেন যে আমার মতো একজন জনপ্রতিনিধি হওয়া মানে তাদের পরিবারের একজনকে ওনারা নির্বাচিত করা। তো আপনাদের আসলে এই যে যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসেছেন কথা বলতে, আসলে দলের প্রতি বা আপনাদের তৃণমূলের জন্য
উনি কি নির্দেশনা দিয়েছেন? ওইখানে কি কাউকে কোনো কনফার্ম করেছে যে উনি আজকে আমাদের একটি সভা হয়েছে। আমাদের এটা ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগের নেতা আমাদের মনোনয়ন প্রত্যাশী যারা তাদেরকে নিয়ে বসেছেন। মনোনয়ন প্রত্যাশী ধরেন এখানে কিছু লিস্টেড আছে, এর বাইরেও অনেকে আছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। মতলব একটা ঐতিহ্যবাহী শিক্ষা ক্ষেত্রে প্রশাসনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই মতলববাসীর আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে অনেক যোগ্য যেই সমস্ত প্রার্থীরা আছেন অনেকেই যোগ্য। তবে এখানে একটা জিনিস হলো, অনেকেই রাজনীতিতে বলা চলে কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, এরকম। আমার মতো এরকম 45-46 বছর কন্টিনিউ পলিটিক্স করে এই দলের এরকম ক্যান্ডিডেট আমার মনে হয় আর বিকল্প কেউ নাই। তো সেই ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকে আমাদের সবাইকেই ডেকেছিলেন। তিনি সেখানে মূল কথা হলো উনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য পরামর্শ দিয়েছেন। যেহেতু হ্যাঁ, এটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি, আমাদের দলের সকলেই যোগ্য। যদি ধরেন আমাকে দিল, তাহলে অন্যান্য প্রার্থী যারা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমার সাথে থাকেন, এটাই ছিল ওনার মূল মেসেজ। অথবা আমাকে না দিয়ে অন্য যাকেই দেয়, দলের বৃহত্তর স্বার্থে আমরা যেন আমাদের ওই প্রার্থীকে আমরা যেন বিজয়ী করি। আর ওনার আরেকটা মেসেজ ছিল আজকে যে আমাদের কর্মীরা অতি উৎসাহী কর্মী আমাদের দলের, তো সবাই চায় তার যে প্রার্থী সেই যেন মনোনয়ন পায়। তো সেই ক্ষেত্রে অনেকে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনকে উৎসাহিত করতে গিয়ে আরেকজনের বিরাগ বজন হয়, আরেকজনের মনে কষ্টের কারণ হয়, সেটা যেন না করেন। আবার অনেকে মনোনয়ন পেলে মিষ্টি খাওয়ার যেই ধরনের একটা প্রবণতা, এগুলি আবার এই ছবি ফেসবুকে দিয়ে দেন, এগুলির ব্যাপারে উনি সতর্ক করেছেন। উনি বলেছেন যে যিনিই পাবেন দলের প্রার্থী কর্মী ক্যান্ডিডেট হবেন। সুতরাং এখানে কোনো ব্যক্তি বিশেষ না, এখানে ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী। তো ওনাকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে, যিনিই প্রার্থী হন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে ওনাকে বিজয়ী করি, এটাই ছিল ওনার মূল মেসেজ। আমরা আসলে একটু এবার আসতে চাইলো অন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনী আচরণ নিয়ে। যে আপনারা তো এখন মাঠে ময়দানে লড়ছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি যে জামাত, বিএনপি, এনসিপি বা আরও যে দলগুলো আছে তাদের সাথে একটা মায়ের মুখে অবস্থান। আপনারা তো ফেসিবাদ আন্দোলনে একত্রেই কাজ করেছেন। আপনার নির্বাচনী এলাকায় আসলে এরকম কোনো পরিবেশ তৈরি হয়েছে কিনা? বা আমাদের এখনো এরকম পরিবেশ হয়নি। আর আমি তো সবসময় বুঝেন আমরা একটু সহনশীল প্রকৃতির লোক। আর আমি মনে করি যে অন্যের রাজনৈতিক অন্য দল যারা করেছেন, এমনকি ফ্যাসিস্টামূলক, আমরা আক্রমণাত্মক কোনো কথা, অশালীন কোনো কথা, আরেকজন নেতা নেত্রী সম্পর্কে এমন কথা কখনো বলিনি, বা আমার কোনো কর্মীরাও বলেনি যে অন্যরা কষ্ট পেতে পারে। তো আমাদের এই মানে যেই আমাদের পারস্পরিক যে সংস্কৃতি, আমাদের বোঝাপড়ার যে সংস্কৃতি, সেই ক্ষেত্রে আমাদের মতলব নির্বাচনী এলাকা চাঁদপুর 2-এর সার্বিক অবস্থা অনেক পজিটিভ। সেখানে আমাদের মধ্যে খুব প্রতিহিংসা কারো আছে এরকম মনে হয় না। তবে আমি অনুরোধ করব সবাইকেই, আমরা যেন এই যে ফেক আইডি দিয়ে লেখালেখি করে কেউ কাউকে যেন, আমি যেটা কয়েকটা সংবাদ সম্মেলনও আমি মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমরা মুসলমান হিসেবে কারো সমালোচনা করা, তার পিছনে এটা হলো গীবত। একটা মিথ্যা কথা বলা বা সত্য কথাই আপনি যদি এটা মানে নেগেটিভলি আপনি বলেন, এটা গীবতের পর্যায়ে পড়ে। সুতরাং আমরা ওই দিকে পরনিন্দা, পরচর্চা থেকে আমরা নিজেদেরকে যদি বিরত রাখি, তাহলে আমাদের পরিবেশটা যেরকম অতীতে ছিল এরকম ভবিষ্যতে ইলেকশনের আগ পর্যন্ত আমি মনে করি থাকবে। আসলে আমাদের দেশে চাঁদাবাজিটা এক ধরনের শিল্পতে পরিণত হয়ে গেছে। তো এরকম একটা অভিযোগ আছে যে আসলে আওয়ামী লীগের আমলে যারা যে ইয়াগুলো ছিল, সেটা বিএনপি সহ অন্যান্য দলও এই অংশটা এখন তারা ভাগাভাগি করে নিচ্ছে। আপনার আসলে একজন দলীয় কর্মী হিসাবে আপনি কি মনে করেন যে আসলে এই চাঁদাবাজিটা আপনাদের দলের বড় ধরনের ক্ষতি করতেছে? নিশ্চয়ই। যে কোনো, আপনি শুধু চাঁদাবাজি কেন, চাঁদাবাজি, এখানে তদবির বাণিজ্য এবং থানার দালালি, এগুলি সবগুলি আমি মনে করি যে একটা মানুষের জনপ্রত্যাশা চাইতে, জনপ্রত্যাশা যেটা থাকে যে একটা সুন্দর পরিবেশ হবে, সবাই সহনশীল হবে, বিপদগ্রস্ত লোককে সহযোগিতা করবে, সেটার পরিবর্তে যদি অর্থের বিনিময়ে সব কিছু করা হয়, সেখানে যদি চাঁদাবাজি হয়, সেখানে যদি দখল বাণিজ্য হয়, সেখানে তাইলে তো মানুষের গ্রহণযোগ্যতা পাওয়া সম্ভব নয়। তবে
আমাদের দলের কেউ কেউ যদি কেউ এই ধরনের কাজ করেননি এই কথা কিন্তু আমি বলবো না, করেছেন। এগুলি করার কারণে দল থেকে নানানভাবে সতর্ক করা হচ্ছে, আমরাও বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে সেগুলি বলছি, এমনকি এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সবাইকে আরও বেশি যাতে সতর্ক থাকে, তারপরেও অনেকগুলো ঘটনা ঘটছে। এগুলি যদি আমাদের দল জানে বা আমাদেরকে গোচরীভূত করা হয়, কেউ তথ্য দিয়ে সহযোগিতা করছে না, না করে শুধু ফেসবুকে বা ইয়াতে লেখালেখি হয়, সেটা হলে তো কোনো বিচার করা যায় না, কোনো মানুষের শাস্তি দেওয়া যায় না। তো শাস্তির আওতায় আনতে হলে স্পেসিফিক কেউ না কেউ সেখানে অভিযোগ কোথাও করতে হবে, কি থানায় অথবা দলের কাছে, তাহলে দল সেগুলি ব্যবস্থা নেবে। তো আমরা আরও সতর্ক হওয়ার জন্য চেষ্টা করব। আর আমার আজকে আপনার এই বক্তব্যের মাধ্যমে আমি বলতে চাই, আমার কথা যারা শুনছেন, বিশেষ করে আমাদের নির্বাচনী এলাকার, আমি এটুকু বলবো, আমার ভাগ্যে কি আছে জানি না, তবে আমি এটুকু বলবো, যারা এই ধরনের পরিকল্পনা করেন বা চিন্তা করেন যে ভবিষ্যতে দল ক্ষমতায় আসবে, দল ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবেন, ধান্দাবাজি করবেন, সেটা হবে না ইনশাল্লাহ। আমি এই নির্বাচন এলাকা যেহেতু জন্মগ্রহণ করেছি, আমি এটুকু বলবো, কাউকে অসৎভাবে 10 টাকা ইনকাম করার সুযোগ দিতে আমি জানা মতে করতে দিব না। সৎভাবে তার জীবন ধারণের জন্য যত সহযোগিতা লাগে, একজনের কাছে 100 বার যাওয়া লাগে সেটাও করব, কিন্তু অন্যায়ভাবে কাউকে জুলুম করার সুযোগ ইনশাল্লাহ দিব না। তো আপনার মূল্যবান সময় থেকে আমাদের কথা সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনিও আমাকে এই সময়ে একটু কথা বলার সুযোগ দিয়েছেন। আমার মনে হয় আমি অনেকগুলি মেসেজ আপনার মাধ্যমে আমাদের জনগণকে দিতে পেরেছি, এবং আমাদের দলের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, ওনারা যদি আমার এই বক্তব্য শুনেন, আমি মনে করি আমার সব কিছু বিশ্লেষণ করে ওনারা আমার প্রতি আরেকটু সহনশীল হবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন বাণিজ্য সংলাপ। আজকের অনুষ্ঠানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কয়েকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, একই সাথে মতলবের চাঁদপুর 2-এর মনোনয়ন প্রত্যাশী জনাব শুকুর পাটোয়ারি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।